স্নিগ্ধবিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ২৮। তৌসির নাজহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলে, কি হইল, এমনে কাঁপতাছো কেন তুমি? নাজহা জোরে শ্বাস ছেড়ে শক্ত হয়ে বলে, আজব, আমি কাঁপব কেন? আপনি এত জোরে সামান্য ফোনের জন্য চিল্লালেন তাই। তৌসির ফোনটা ভালোভাবে দেখে নেয়, সাউন্ড বাটনেও ক্লিক করে দেখে, না ঠিক আছে, কিছু হয়নি। এই নিয়ে ২৭ বার পড়লো হাত থেকে, এতবার পরেও ঠিক আছে। তৌসির নাজম চাচা নম্বরে কল দিয়ে সামনে পা বাড়ায় বাইরে যাওয়ার জন্য। নাজহা তৌসিরকে যেতে দেখে কিছু না ভেবে পেছন থেকে তৌসিরের হাত ধরে আটকে নেয়। নাজহার হঠাৎ এমন আচরণ দেখে তৌসির থমকে যায়, বুকের ভেতরটা স্যাঁত করে ওঠে। তৌসির ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, নাজহার হাতে ধরা নিজের হাতের দিকে তাকিয়ে বলে, কি হইল? নাজহা নিজের বোকামিতে নিজে অতিষ্ঠ হকচকিয়ে তৌসিরের হাত ছেড়ে দিয়ে বলে, না 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 কিছু না, এমনি। তৌসির এই শুনে আর চোখে নাজহার দিকে এক পলক তাকিয়ে সামনে ফিরে হাঁটা ধরে। নিজের হাতের দিকে তাকিয়ে ঠোঁটের কিনারে এক চিলতে মিঠে হাসি ফুটে ওঠে। এরই মধ্যে নাজম চাচা ফোন ধরেন। তৌসির বলে, রুদ্র কিসের লাইগা কল দিছে ক। এটা বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। নাজহার জান ভয়ে শুকিয়ে যাচ্ছে, যদিও যে ক্লার্কটাকে তার বাড়ি থেকে পাঠানো হয়েছে তাকে নিজের পরিচয় বলা হয়নি, তারপরও ভয়ে জান প্রাণ ওষ্ঠাগত। তৌসির কোথায় যাচ্ছে সেটা দেখতে নাজহা বারান্দার দিকে পা বাড়ায়। এদিকে তৌসির করিডোরে যেতেই নাজেম চাচা ওকে বলেন, তুই আর আসিস না, ওই রুদ্র বাইনচোদ কখন কোন বাল মারাইব বুঝে না, তুই রেস্ট নে বাপ। তৌসির চাচার কথায় আশ্বস্ত হয়ে আবারও ঘরে ফিরে আসে। ঘরে এসে দেখে নাজহা নেই। মিনিটের মধ্যেই সে বারান্দায় চলে গেছে। তৌসির বারান্দার দিকে যেতে যেতে বলে, আমার সিনাল খালি বেলকনিতে যায়, কবে না কোন জিন ভর করায় নিজের ঘাড়ে। বারান্দায় গিয়ে দেখে নাজহা রেলিংয়ে হাত রেখে মাথার সামনে ঝুঁকে কিছু দেখার চেষ্টা করছে। তৌসির ধীর পায়ে নাজহার পেছনে গিয়ে দাঁড়ায় এবং তার কাঁধে হাত রাখে। আকস্মিক কেমন হয়, নাজহা ভয়ে লাফ দিয়ে পেছনে ফিরে তৌসিরকে দেখে বিস্ময়ের চরমে পৌঁছায়। তৌসির বাইরে গেল, আবার চলেও আসলো এত তাড়াতাড়ি। নাজহার মাথায় হঠাৎই রাগ চড়ে যায়, কেন চড়ে, কী জন্য চড়ে যায় বুঝে পায় না সে। সে ঝাঁঝালো কণ্ঠে বলে, আমাকে কথায় কথায় ছোঁয়া ছাড়া থাকতে পারেন না? বিষ লাগে আপনার এই ছোঁয়া, বললে শোনেন না? তৌসির নাজহার এমন আচরণে স্তব্ধ। এই একটু আগেও তো কত ভালো আচরণ করছিল, আর এখন রূপ রং পাল্টে গেল। তৌসির তিক্ত সুরে বলে, ইচ্ছাধারী নাগিন, তোরে আমি সাধে কই আর, তুই তো আস্ত একটা রং বদলানো গিরগিটি। নাজহা তৌসিরের কথার জবাবে চিৎকার করে ওঠে, হ্যাঁ তো, আমি যা আমি তাই, কাছে আসার ফোন দিয়ে আসছেন তাই না? এই যে এতক্ষণ ধরে এত রং ঢং সব আমাকে ভোগ করার ধান্দা তাই না? আজ তো নিজের নিকৃষ্ট রূপটা দেখিয়ে দিয়েছেন, তাই নিজের চাহিদাটাও নিশ্চিত মিটিয়ে নেবেন। তৌসিরের রাগ হচ্ছে, সাথে কেমন একটা কষ্ট অনুভব হচ্ছে। নাজহা হঠাৎ বেলাইনে কথা বলছে কেন, কি হয়েছে ওর? তৌসির হাত বাড়িয়ে নাজহা দুই বাহুতে হাত রাখতে চায়, কিন্তু নাজহা তা হতে দেয় না। সে সরে গিয়ে ঘরে যাওয়ার জন্য সামনে এগোতে এগোতে বলে, বলেছি না নাচ হতে আমায়, আপনারা আমায় নিজেদের স্বার্থে ইউজ করেছেন। ইউজ? আপনি আমাকে দিয়ে ফারদিনকে নিজেদের স্বার্থ হাসিল করতে মেরেছেন। আপনি একটা কিট। তৌসির নাজহার বাহু টেনে তাকে নিজের সামনে এনে দাঁড় করায়, দাঁত চেপে বলে, তো তোর সমস্যা এখানে যে আমি কেন তোরে দিয়া ফারদিনরে মারাইলাম তাই না? নাজহা তৌসিরের চোখে চোখ রেখে বলে, হ্যাঁ এটাই। কেন আপনি নিজের মতো পাপী আমাকে বানাচ্ছেন কেন? তৌসির নাজহার মাথার পেছনের অংশের একগুচ্ছ চুল হালকা মুঠো করে ধরে নাজহাকে ঝাঁকিয়ে তুলে দাঁত চেপে বলে, ওই ফারদিন তোরে বিছানায় চাইছিল, ওই খানকির পোলা কি কি কইছে শুনবি তুই? দাঁড়া শোনাইতাছি। এই বলেই তৌসির নিজের ফোন ঘেঁটে একটা রেকর্ড বের করে নাজহার কানের কাছে ধরে, যেখানে ফারদিন বলছে, মেয়র সাব, আমার কাছে টুকটাক হলেও আপনার কুকীর্তির কিছু প্রমাণ আছে, ভাবি সেগুলো পাবলিক করব, তবে আপনি যদি চান আমি এটা নাও করতে পারি, একটা শর্তে। তৌসির শক্ত গলায় জিজ্ঞেস করে, তখন কী শর্ত? ফারদিন একটা বিষাক্ত হাসি দিয়ে বলে, আপনার ফুল, আপনার বউকে আমার বিছানায় একদিনের জন্য চাই। আপনি তো প্রতিদিন এই রূপসীকে নিয়ে পড়ে থাকেন বিছানায়, আমাকেও একদিন সুযোগ দিন। উফ, কি মারাত্মক সুন্দর মাইরি আপনার বউ মেয়র সাহেব। আপনার জায়গায় আমি হলে তো দিনরাত 24 ঘন্টা তাকে আদর দিতে ব্যস্ত থাকতাম। আপনি কি করে নিজেকে সামলে তাকে ছেড়ে থাকতে পারেন? একবার করব, শুধু একবার। একটা বার আপনার বউয়ের পুরো শরীরটা নগ্ন অবস্থায় দেখতে চাই, স্বাদ নিতে চাই। বউ দিয়ে প্রমাণ লুটে নিন। আপনার বউকে দেখার পর থেকে না আমি ঘুমের মধ্যেই তার সাথে মিলিত হওয়ার স্বপ্ন দেখি।
উফ, কি গাল, কি ঠোঁট, কি চোখ, কি চাহনি, কি চুল, শুধু একবার ইচ্ছে মতো চু। নাজহার শুনতে পারে না, শরীরটা নুয়ে পড়ছে, হাত পা কাঁপছে। একজন পুরুষ তার শরীরকে এভাবে ব্যবহার করার স্বপ্ন দেখছিল। নাজহার ঠোঁট মুখ শুকিয়ে আসে। নাজহা নিজের মন ও মস্তিষ্কের সাথে যুদ্ধ করে ব্যর্থ হয়ে আকপিস কোনো প্রকার চিন্তাভাবনা ছেড়ে তৌসিরকে জাপটে জড়িয়ে ধরে। তৌসিরের বুকে মুখ গুজে হু হু করে কেঁদে ওঠে। তৌসিরের পরনে গেঞ্জির পিঠের অংশ খামচে ধরে ফুঁপিয়ে বলে, আমার সহ্য হচ্ছে না, আপনি বন্ধ করুন এটা। কেউ এতটা বিকৃত মস্তিষ্কের কি করে হতে পারে? তৌসির, আমার মাথা কাজ করছে না, আমি কি করব, কিভাবে বোঝাবো কি জন্য আপনাকে জড়িয়ে ধরেছি। তৌসির ফোনটা সোফায় রেখে নাজহাকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নাজহা ফারদিনের বলা বিষাক্ত কথাগুলো মনে করে বারবার খামচে ধরে তৌসিরের পিঠের গেঞ্জির কাপড়। এতে তৌসির মনে মনে ভাবে, না জানি আমার 80 টাকা দিয়ে কেনা এত ভালো গেঞ্জিটা না সিরাইয়া দেয় এখন কান্না মারাইতে মারাইতে। নাজহাকে তৌসির বলে, এর জন্য ওরে তোমারে দিয়ে মারাইছি, আর তুমি যাতে গাদ্দারিতে আর এক পাও না বাড়াও সেজন্য ভিডিও কইরা রাখছি। নিজের হুঁশ ফিরে এলে নাজহা তৌসিরের বুক হতে মাথা তুলে তৌসিরের মুখের দিকে তাকিয়ে বলে, আপনার জন্যই তো ও এমন বলার সাহস পেয়েছে। না আপনি কুকুত্তি করতেন, আর না ও এসবের প্রমাণ নিত, না এসব বলতো। তৌসির নাজহা চোখের পানি দুহাত দিয়ে মুছে দিতে দিতে বলে, দোষ আমার না, দোষ তোর। তুই যদি ওই ব্যানচোদরে সেদিনে আমার বিরুদ্ধে প্রমাণ না দিতি, আর না ও বাড়িতে আসতো, আর না তোরে দেখতো। এতটুকু বলে তৌসির নাজহাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নেয় ঘুমাতে যাওয়ার জন্য। নাজহাও আর মুখ দিয়ে একটা টুশব্দ বের করে না। বিছানায় এসে নাজহাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে তৌসির। নাজহা আর আপত্তি জানায় না। তৌসির নাজহার চুলে বিলি কেটে দিতে দিতে ম্লান সুরে বলে, একটা কথা জানো তালুকদারের মাইয়া? কি? আমাদের বিয়ে হয়েছে, আমাদের সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, আমার হাত ধরে তুমি হয়তো বিদেও হবে, তবে আমাদের মধ্যে কখনোই ভালোবাসা হবে না। হ্যাঁ, হয়তো এটাই, আমরা কখনো একে অপরকে মেনে নিতে পারবো না। বিশেষ করে আমি আমি আপনার মতো জানোয়ারকে কখনো মেনে নিব না মন থেকে। করব আমি আপনার সংসার, তবে তা হবে মিশেমিশি। তৌসির এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। তার মুখ থেকে আর কোনো প্রকার বাক্য বের হয় না, চুপচাপ চোখ বুজে নেয়। তৌসির কিছুক্ষণ স্থির থেকে হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ধীর কণ্ঠে নাজহাকে বলে, নাজহা দেখে নিও সামনের বছর ঠিক এই সময়ে এই জায়গায় আমরা থাকবো 3 জন। নাজহা বিচলিত হয়ে প্রশ্ন করে, 3 জন? কে কে? আমি, তুমি আর তোমার গর্ভে আমাদের বাচ্চা। এই কথাটা শোনা মাত্রই নাজহা স্তব্ধ হয়ে যায়। অবচেতনেই তার হাত চলে যায় নিজের পেটে। সেখানে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে ওঠে, আমার পেটে আপনার সন্তান? না, অসম্ভব, আমি কিছুতেই আপনার সন্তান ধারণ করব না। তৌসির একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর নাজহার পেটের ওপর রাখা তার হাতটার ওপর নিজের হাত রেখে শক্ত গলায় বলে, তুমি ধারণ করবে আর না করবে কি? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আর উসিলা আমি। এ কথা শুনেই নাজহা এক ঝটকায় তৌসিরের হাতটা সরিয়ে দিয়ে হিসিয়ে বলে, এই কদর্য স্বপ্ন কোনোদিনও বাস্তব হবে না, এখন ঘুমাতে দিন, ফজরের আজান দিয়ে দেবে। হাত সরিয়ে দেওয়ায় তৌসির দমে না গিয়ে বরং আরও তার কাছে সরে আসে। আলতো করে নাজহার অবিন্যস্ত চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে আবেশে ওর কপালে একটা দীর্ঘ চুমু খায়। তারপর নাজহার পেটের ওপর থেকে কাপড় সরিয়ে নিয়ে সেখানে নিজের হাতের তালু রাখে। তৌসিরের উষ্ণ হাতের স্পর্শে নাজহার সারা শরীর শিউরে ওঠে। সে চোখ বুজে ফেলে অশান্তিতে। এক অদ্ভুত ভালো লাগা আর অস্থিরতা তাকে আচ্ছন্ন করে নেয়। তৌসির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এই স্বপ্নটা আমরা দুজনে মিলে সত্যি করবো। নাজহা দাঁত চেপে নিজের আবেগ সংবরণ করার চেষ্টা করলেও তৌসিরের এই গভীর সান্নিধ্য তাকে ক্রমশ নিস্তেজ করে দিচ্ছে। তবে নাজহা নিজেকে ছাড়িয়ে নেয় না, বরং তৌসিরের দেওয়া এই মায়াবী যন্ত্রণাটুকু নিঃশব্দে উপভোগ করতে থাকে। পরিত্যক্ত একটি গোডাউনে এখন মরণ দশা চলতেছে। ঘরের ভেতর চারিদিকে ভ্যাবসা গন্ধ বইতেছে, আর সেখানে ওয়াসেম আর নিকৃষ্ট খেলা চালাচ্ছে। ঘরের মাঝখানে একটি মোর্চে ধরা লোহার টেবিল, সেই টেবিলের উপর হাত পা ছড়িয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে 20 বছর বয়সী এক নগ্ন তরুণীকে। মেয়েটির শরীরে এক টুকরো সুতোও নেই। তাকে দেখে মনে হবে কসাইখানায় সাজিয়ে রাখা এক নিথর মাংসপিণ্ড। চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে ওয়াসেমের গ্যাংয়ের কিছু কাজ সদস্যরা। তাদের চোখে ক্ষুধার্ত নেকড়ের মতো আদিম লালসা। তারা লালসা নিয়ে মেয়েটির
ফকফকা নগ্ন গায়ের দিকে শকুনের মতো তাকিয়ে আছে। মেয়েটি গোঙাচ্ছে, তার গলার স্বর বসে গেছে ভাঙা গলায়। ও ওয়াসেমের দিকে তাকে আকুতি জানায়, আমাকে ছেড়ে দিন, কে আপনি? কেন আমার সাথে এমন করছেন? ওয়াসেম পকেট থেকে একটি ঝকঝকে রূপালি ছুরি বের করে সেটির ফলায় বাতির মৃদু আলো প্রতিফলিত হয়ে মেয়েটির চোখের উপর গিয়ে পড়ে। ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে আসে ওয়াসেম, আর বরফ শীতল গলায় সে ফিসফিস করে বলে, তুমি তো আমার শিকার ডার্লিং, এই শরীর দিয়েই তো তুমি পুরুষ শিকার করো, তাই না? আজ ভাবলাম শিকারি নিজে একটু শিকার হয়ে দেখুক। মেয়েটি বাঁচার শেষ তেষ্টায় কান্নায় ভেঙে পড়ে। শরীর কাঁপাতে কাঁপাতে সে বলে, আপনি যা চাইবেন আমি তাই দেব। আমি আপনার সাথে রাত কাটাতে রাজি, দয়া করে এভাবে বেঁধে রাখবেন না। ওয়াসিম থেমে গিয়ে মেয়েটির মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে বিদ্রুপের হাসি হাসে সে। তার নিঃশ্বাসে মৃত্যুর গন্ধ পাচ্ছে মেয়েটা। ওয়াসেম চিবিয়ে চিবিয়ে বলে, ভুল বুঝলে সুন্দরী, আমি নারীদেহের লালসায় আসক্ত নই, আমি আসক্ত নারীদেহের তপ্ত রক্তের স্বাদে। তোমার ওই নরম চামড়ার নিচে যে উষ্ণ স্রোত বয়, ওটার নেশায় আলাদা। কথাটা শেষ হওয়ার আগে বিদ্যুৎ থেকে ওয়াসেম মেয়েটির বুকের বাপাশে নরম স্তনে ছুরি বসিয়ে দেয়। ঠিক যেভাবে পাকা আমের ওপর ছুরি চালানো হয়, সেভাবে অত্যন্ত নিখুঁতভাবে ওয়াসেম মেয়েটির বুকের চামড়া কাটতে শুরু করে। মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। বীভৎস যন্ত্রণায় মেয়েটি এমন এক চিৎকার দেয় যে মনে হয় তার গলার রগগুলো ছিঁড়ে বেরিয়ে আসবে। চোখ দুটো কোঠর থেকে প্রায় বেরিয়ে আসে, তার মুখ দিয়ে লালার সাথে রক্ত গিলে গলগল করে নামে। ওয়াসেমের মধ্যে এখন এক জান্তর উন্মাদনা ভর করেছে। সে হাত থেকে ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়ে সরাসরি মেয়েটির ক্ষতস্থান খাবলে ধরে সেখানে মুখ বসায়। তৃষ্ণার্ত পশুর মতো সে কুলি করে করে তাজা রক্ত গিলতে থাকে। তার দাড়িগোঁফ ভিজে একাকার হয়ে যায় লাল স্রোতে। ওয়াসেম মেয়েটার রক্ত চুষে জানোয়ারের মতো খেতে থাকে। ঠিক তখনই পেছন থেকে কায়নাব ওয়াসেমের ছায়ের সঙ্গী ও ম্যানেজার এসে তাকে শক্ত করে টেনে ধরে। বিরক্তির স্বরে কায়নাব বলে, ওয়াসেম থামো, আজ অনেক হয়েছে, অতিরিক্ত নেশা ভালো নয়। কায়নাব এক ঝটকায় ওয়াসেমকে সরিয়ে নেয়। এরপর অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের কোমর থেকে পিস্তল বের করে মেয়েটির পেট বরাবর ট্রিগার চিপে দেয়। একটি কান ফাটানো শব্দ হয়, আর সব শান্ত হয়ে যায়। মেয়েটি চিরদিনের জন্য নিথর হয়ে পড়ে। ওয়াসেম নিজের দাড়ি থেকে চটচটে রক্ত মুছতে মুছতে উন্মাদ হাসিতে ফেটে পড়ে। কায়নাবের দিকে তাকিয়ে বলে, কায়নাব, আমার ভাইয়েরা আসছে, সব আয়োজন নিখুঁত হওয়া চাই। কায়নাব ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কোন ভাই, বাংলাদেশি নাকি নাগাল্যান্ডের? ওয়াসেম নিজের রক্তভেজা শার্টটি খুলে দলা পাকিয়ে অন্ধকার করে ছুঁড়ে মারে। তার চোখে এখন এক নতুন ধ্বংসের নেশা। সে গর্জে উঠে বলে, দুজনেই আসছে, একসাথে দুজনের জন্য আয়োজন করো কায়নাব, রক্তের বন্যা বইয়ে দাও। অট্টহাসি হাসতে হাসতে ওয়াসেম গোডাউন থেকে বেরিয়ে যায়। সকাল 10টা, শিখদের বাড়িতে বিয়ের ধুম পড়ে গেছে। আগামীকাল ধ্রুব আর ইকরার বিয়ে, তাই আজ সকাল থেকে বাড়িতে এলাহি কারবার। কিন্তু এইবারের এক পুরনো সমস্যা, বিয়ে বা কোনো শুভ কাজ হলেই কাউকে না কাউকে জিনে ধরে। তৌসিরের বিয়ের সময়ও একই ঘটনা ঘটেছিল, আজও তার ব্যতিক্রম হলো না। এবার জিন ধরেছে সিমরানকে। সিমরানের ঘরের অবস্থা এখন থমথমে। সে বিছানায় বসে আবোল তাবোল বকছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তৌসির, সিমরানের বাবা মা, বিবিজান, রুদ্র এবং বাড়ির আরও অনেকে। পরিস্থিতি সামলাতে হুজুর ডেকে আনা হয়েছে। হুজুর গম্ভীর মুখে সামনে এগিয়ে এসে জিনরূপী সিমরানকে জিজ্ঞেস করেন, তুমি কেন ওর উপর ভর করেছ, কী দোষ ওর? সিমরান খিকখিক করে হাসতে হাসতে উত্তর দেয়, আমি কদম গাছের সামনে শুইয়াছিলাম, তখন ও আমার ওপর পাড়া মারছে, তাই ওর সাথে আমি লাগছি। এই কথা শোনা মাত্রই ঘরের আবহাওয়া বদলে যায়। ভয়ের বদলে বিরক্তি ফুটে ওঠে তৌসির সহ উপস্থিত সবার চোখে মুখে। যাকে ধরে প্রতিবার সেই একই কদম গাছ আর গায়ে পাড়া দেওয়ার মিথ্যা অজুহাত দেখায়। তৌসিরা সহ্য করতে পারে না। বিরক্তি নিয়ে জিনরূপী সিমরানের একদম সামনে এসে দাঁড়ায় ও। এরপর তিক্ত সুরে বলে, তো তুই অদৃশ্য হইয়া যেখানে সেখানে সাওয়া মেলাইয়া শুইয়া থাকস কেন? ভালো করছে পাড়া মারছে। সিমরানের ভেতর থাকা জিনটা চিৎকার করে শাসিয়ে বলে, এই তুই বেশি কথা কবি না, নয়তো তোর বোন রে মাইরা দিব। তৌসিরের মেজাজ এবার সপ্তমে চড়ে যায়। সে বিন্দুমাত্র ভয় না পেয়ে উল্টো সিমরানের চুল হালকা করে টেনে ধরে ধমকে বলে, তুই না জিন, তুই না জাদু করতে পারস, তাইলে তুই মাটিতে শুইয়া থাকস কেন? রূপার পালঙ্গ বানাইয়া সেটাই শুইতে পারস না, সিনাল কোথাকার। জিন যদি না হইতি তাইলে এতক্ষণ তোর সাওয়া ফাটাইয়া নিতাম। অপমানে আর রাগে জিনটা হুঙ্কার দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর বিবিজানের দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে বলে, তোর নাতিরে সামলা বুড়ি, নয়তো তোর নাতির নয়া বউড়ে গিয়া ধর্মু। বিবিজান এতক্ষণ চুপ ছিলেন, কিন্তু নতুন বউয়ের কথা শুনে তিনিও আর স্থির থাকতে পারেন না। তিনি এগিয়ে গিয়ে সিমরানরূপী জিনের গালে কষে এক থাপ্পড় মেরে চড়া গলায় বিবিজান বলেন, তুই যাইবি নাকি আমি আমার গুলারে ডাকমু?
তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাইব। বিবিজানের থাপ্পড়া ধমকে জিনের সুর নরম হয়ে যায়। সে মিনমিন করে বলে, আমারে আমার পাওনা দিয়া দাও, আমারে 1 কেজি মিষ্টি দিয়া দাও, আমি চইলা যামু। মিষ্টির কথা শুনেই তৌসির খেপকিয়ে ওঠে, কড়া গলায় বিবিজানকে বলে, বিবিজান কিসের মিষ্টি দিবা? এই মাদারচোদ জিনরে খাওয়ানোর জন্য টাকা কি গাছে ধরে? 1 কেজি মিষ্টির দাম কমসে কম 350 টাকা। ওইসব ফালতু খরচ আমরা করতে পারুম না। দাদাজান এতক্ষণ চুপ ছিলেন, এবার গম্ভীর হয়ে বিবিজানের দিকে তাকিয়ে বলেন, তুমি তোমার নাতিরে লইয়া এখন এইখান থেকে যাও, আমরা জিন ছাড়ানোর ব্যবস্থা করতেছি। বিবিজান আর কথা বাড়ালেন না, তিনি উঠে দাঁড়ান এবং শক্ত হাতে তৌসিরের বাহু টেনে ধরে ওকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে এসে তৌসিরের গালে কষে এক থাপ্পড় মারেন বিবিজান আর দাঁতে দাঁত চেপে ফিস করে বলেন, তুই যে এমনি গালাগালি করতেছিস, এই জিন যদি পরে উস্কে গিয়া তোর বউরের ঘাড়ে চাপে, নাজা একরঙা মাইয়া, ওকে ধরলে কি আর সারবো মনে করস? তৌসির গালে হাত বুলিয়ে বিকারবিহীন হাসতে লাগে আর তাচ্ছিল্যের সুরে বলে, আরে ধুর, আমার বউ এই জিনের থাইকা 10 গুণ তেজি। জিনের সাধ্য নয় ওরে ধরার, উল্টা আমার বউয়ের ঝাঁজের আগুনে পুইরা জিনই সারখার হইয়া যাইব। বিবিজান গায়ের চাদরটা ঠিক করতে করতে দীর্ঘশ্বাস ফেলে বলেন, চল তোর ঘরে যাই, তোর বউয়ের লগে আমার কিছু কথা আছে। ওদিকে নাজা বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ফোনের ওপাশে তার মাস্টার চাচু কাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা সে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট করছে। নাজা বলে, মাস্টার চাচু, ওরা তোমাদের পাঠানো ওই কিলারকে ধরে ফেলেছে। যখন ধরেছিল তখন আমার গোলামের ফোনে কল এসেছিল। ও দেখতে গিয়েছিল কি হয়েছে, কিন্তু কিছু না দেখে চলে এসেছে। আমি যখন মিথ্যা রাগ দেখিয়ে জানতে চাইলাম কেন আমাকে দিয়ে খুন করালো, তখনই ওই সত্যটা বলেছে। আমাকে ফারদিনের একটা রেকর্ড শুনিয়েছে। ওই ফারদিন ভালো লোক ছিল না মাস্টার চাচু, আজ তো একটা জানোয়ার ছিল। মাস্টার চাচু জিজ্ঞেস করলেন, সে তো জানি, কিন্তু কি করেছিল সে? নাজা ঘৃণার সাথে উত্তর দিল, অনেক জঘন্য কাজ, যা তোমাকে মুখে বলতে পারবো না আমি। ওপাশ থেকে মাস্টার চাচু বললেন, আচ্ছা বলতে হবে না, তুই শুধু মনে রাখিস তোর আসল কাজটা কি। বোকামি করে কান্না করিস না, ভয় পাস না। শিকারীর মতো তীক্ষ্ণ চোখে সামনের দিকে তাকিয়ে নাজা বলল, না মনে রেখেছি, তোমরাও মনে রেখো, আমি কিন্তু তৌসিরের মতো পশুর সংসার করব না। কাজ শেষ হলে আমাকে এই লোকের হাত থেকে বাঁচাতে হবে, কিন্তু সে তোকে বলতে হবে না। নাজা বাঁকা হেসে বলে, না, মনে করিয়ে দিলাম, কারণ তোমরা তো স্বার্থপর। স্বার্থ শেষে যদি আমায় এই জাহান নামেই মরার জন্য ফেলে রাখো। কথাগুলো বলেই ফোনটা নামিয়ে রেখে দেয় নাজা। সংযোগ বিচ্ছিন্ন করে যে না পেছনে ঘুরে দাঁড়ায়, আচমকায় চড়াস করে এক তীব্র চপেটাঘাত আছড়ে পড়ে তার লালিমা মাখা ফর্সা গালটার ওপর। থাপ্পড়টা মেরেছে স্বয়ং বিবিজান। ঘরের ভেতর বিবিজান আর তৌসির আগে থেকে উপস্থিত ছিলেন এবং তার সব কথা শুনে ফেলেছেন, তবে তা গুণাক্ষরে টের পায়নি নাজা। থাপ্পড়ের আঘাতটা এতই অতর্কিত আর জোরালো ছিল যে নিজেকে আর স্থির রাখতে পারে না নাজা। প্রচণ্ড অভিঘাতে মাথাটা চক্কর দিয়ে ওঠে, চোখের সামনের পৃথিবীটা মুহূর্তে ঝাপসা হয়ে যায়। টাল সামলাতে না পেরে ছিটকে মেঝের উপর লুটিয়ে পড়ে নাজা। আঘাতের তীব্রতায় নাক দিয়ে গড়িয়ে পড়ে উষ্ণ রক্তের ধারা।